আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা হরিয়ানার যমুনানগর নামের একটা এরিয়া, সেখানকার একটা ক্রাইমের সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছিল 2016 সালের 27 মে সকালবেলায়, সকাল 6টার সময়। সেখানকার 70 বছর বয়সী একজন ডাক্তার রোজকার মতো মর্নিং ওয়াকে বেরিয়েছে। বারবার তার ফোনটা বাজছিল, তিনি অ্যাভয়েড করছিলেন। তিনি ভাবছিলেন যে বাড়ি যাব, তারপরে বসে আমি কল করে নেব। কিন্তু যখন বারবার কল আসছিল, তিনি রাস্তার একধারে দাঁড়িয়ে দেখেছিলেন যে কলটা কার, এত সকালে কে বিরক্ত করছে। তিনি দেখেছিলেন যে কলটা আসলে তার মেয়ে প্রিয়াঙ্কা বত্রা করছে। ডক্টর চাওলা হঠাৎ করে ভেবেছিলেন যে কি হলো, নিশ্চয় কোনো অসুবিধাজনক কিছু ঘটেছে, না হলে এত সকালে তার মেয়ে কখনোই তাকে কল করে না। তিনি কল রিসিভ করেছিলেন। মেয়ে তাকে জানিয়েছিল যে তার হাজবেন্ডের খুব শরীর খারাপ। তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে মেয়ের বাড়িতে চলে গেছিলেন। মেয়ের বাড়িতে ভেতরে ঢুকেছিলেন, দেখেছিলেন জামাই খাটে শুয়ে রয়েছে। তিনি কাছে গিয়ে দেখেছিলেন, দেখে তার মনে হয়েছিল যে জামাই আর বেঁচে নেই। তিনি যেহেতু একজন ডাক্তার ছিলেন, তিনি জানতেন প্রথমটাতেই যদি পেশেন্ট কোনো রেসপন্স না করে তো কিভাবে তাকে ট্রিটমেন্ট দেওয়া উচিত, সেগুলো তিনি করছিলেন। করার পরে তার মনে হয় যে না, তিনি হয়তো ঠিক পারছেন না। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে গাড়ি বের করে যোগেশকে নিয়ে চলে গেছিলেন কাছের একটা ভালো হসপিটালে। গিয়ে জানা যায় যে বেঁচে নেই, তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। যেহেতু তিনি একজন ডাক্তার ছিলেন, তো হসপিটালের সব লোকজন তাকে চিনত। হসপিটালের লোকজনেরা সবাই এসে তার সাথে দেখা করে, তাকে বোঝায় যে কিছু করার নেই। আজকাল এরকম ঘটেই থাকে, বয়সটা ম্যাটার করে না, যখন তখন যে কারোর হার্ট অ্যাটাক হতেই পারে। যোগেশ বত্রা খুব মন খারাপ করে বাড়ি চলে এসেছিলেন। যোগেশ বত্রার বাবা মাকে খবর দেওয়া হয়েছিল। যোগেশ বত্রা তিনিও একজন ডাক্তারের ছেলে। বাবার নাম সুভাষ বত্রা, মায়ের নাম সুশীলা বত্রা। তার এক বোনও ছিল। তো তাদেরকে খবর দেওয়া হয়েছিল। তারা কিছুটা সময় লেগেছিল আসতে, কারণ তারা উত্তরাখণ্ডের উধমপুর নামের একটা জায়গা, সেখানে থাকে। বাবা সুভাষ বত্রার বয়স 72 বছর, মায়ের বয়স 70 বছর। হাজবেন্ড ওয়াইফ, তাদের মেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছিল ছেলের বাড়িতে। অন্তিম সৎকার হয়ে গেছিল, কিন্তু বৌমা আর নাতনি একা থাকবে বলে তারা কখনই নিজেদের বাড়ি উত্তরাখণ্ডে ফিরে আসেনি। কয়েকদিন সেখানেই থেকেছিল। 9 জুন তারা ছেলে আর বৌমার বাড়ি থেকে ফিরে এসেছিল নিজেদের উধমপুরের বাড়িতে। 9 জুন রাত্রেবেলায় সুশীলা দেবী, যোগেশ বত্রার মা, গভীর ঘুমে ছিলেন। হঠাৎ করে তিনি স্বপ্ন দেখেছিলেন যে একটা অন্ধকার ঘরের মধ্যে তার ছেলে দাঁড়িয়ে আছে। তিনি তার ছেলের দিকে গেলে ছেলে তাকে বলে যে তাকে ওরা মেরে ফেলেছে। তিনি চমকে ঘুম থেকে উঠে গেছেন। সকালবেলায় নিজের হাজবেন্ডকে ব্যাপারটা জানিয়েছিলেন যে আমার ছেলে আমার স্বপ্নে এসে বলছিল যে কেউ তাকে মেরে ফেলেছে। হাজবেন্ড যেহেতু একজন ডাক্তার, এই সমস্ত কুসংস্কারের কথা, স্বপ্নের কথা তিনি সত্যি মনে করেন না, তাই নানা রকম যুক্তি দিয়ে নিজের ওয়াইফকে বোঝান যে এই ধরনের ঘটনা ঘটে না, তুমি সারাদিন ধরে ছেলের কথাই ভাবছো, সেই জন্য তুমি এই ধরনের স্বপ্ন দেখছো। তুমি নিজের মনকে শান্ত করো, উল্টো পাল্টা কথা আর ভেবো না। ভদ্রমহিলাও কিন্তু হাজবেন্ডের সাথে কথা বলার পর নিজেকে শান্ত করার চেষ্টা করেছিলেন। আবার 2 দিন কাটে। 2 দিন পরে তিনি আবারও নিজের ছেলেকে স্বপ্নে দেখেছিলেন। এবার দেখেছিলেন ছেলে কাঁদছে, আর ছেলে মাকে বলছে ওরা তাকে মেরে ফেলার চেষ্টা করছে। ছেলে বারবার বলে মা আমাকে বাঁচাও, আমাকে ওরা মেরে ফেলবে। এই বলে ছেলে খুব কান্নাকাটি করছে। ভদ্রমহিলা স্বপ্নে দেখেছিলেন। আবারও সকাল হতে নিজের হাজবেন্ডকে নিজের স্বপ্নের কথা বলছেন। হাজবেন্ড আগেও বলেছি তিনি একজন ডাক্তার, এই ধরনের কথাবার্তাতে তিনি বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু তার স্ত্রী বারবার কান্নাকাটি করে একই কথা নিজের হাজবেন্ডকে বলছিল, আর বলছিল আমার মনে হচ্ছে কেউ আমার ছেলেকে মেরে ফেলেছে, হয়তো ব্যবসার ক্ষেত্রে তার কোনো শত্রু থেকে থাকবে। এই সঙ্গে এটাও বলে রাখি, ভদ্রলোক ডাক্তার, কিন্তু তার ছেলে একটা প্লাইউড ম্যানুফ্যাকচারিং কোম্পানি চালায়। বত্রা প্লাইউড সেই কোম্পানির নাম। ছেলে একজন কোটিপতি বিজনেসম্যান বললে কম বলা হবে। প্রচুর টাকা পয়সার মালিক, একজন ধনী ব্যবসায়ী, সুন্দর একটা বাড়ি তার, খুব ভালো একটা ফ্যামিলি তার। তার এক ছেলে, এক মেয়ে রয়েছে। 18 বছরের বিবাহিত জীবন তার। মেয়ে দেরাদুনে থেকে পড়াশোনা করে। ছেলে, সেও কিন্তু ক্লাস 9তে স্টুডেন্ট।
তার নাম এখানে বলছি না, তবে মেয়ের নাম পায়েশ বাত্রা। বয়স তার 16 বছর। বাড়িতে হাজবেন্ড আর ওয়াইফ আর কিছু কাজের লোক থাকতো। এবার কিন্তু সুভাষ বাত্রার মনে হয় যে তার স্ত্রী বারবার চিন্তা করছেন, ছেলেকে স্বপ্নে দেখছেন, তাহলে তার স্ত্রীকে অন্তত সান্ত্বনা দেওয়ার জন্য, শান্ত করার জন্য একবার বৌমার কাছে আবার যাওয়া উচিত। বৌমাকে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে তার ছেলের ব্যবসায়িক ক্ষেত্রে কোনো শত্রু ছিল কিনা। তিনি নিজের ওয়াইফকে নিয়ে চলে গেছিলেন আবারও নিজের ছেলের বাড়ি হরিয়ানার যমুনানগর এলাকায়। তিনি গিয়ে বাড়ির বাইরে থেকেই দেখতে পেয়েছিলেন বা শুনতে পেয়েছিলেন যে তার পুত্রবধূ প্রিয়াঙ্কা বত্রা ফুল ভলিউম টিভি চালিয়ে কোনো একটা মুভি দেখছে আর খুব হেসে হেসে স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। দেখে তার ব্যাপারটা ভালো লাগেনি। যার হাজবেন্ডের মারা যাওয়া এখনো 15 দিন হয়নি, সেই কিভাবে আনন্দ করতে পারে। তারপর তার নিজেই মনে হয়েছিল যে তিনি হয়তো ছেলের বাবা, সেই জন্য তিনি তার বৌমাকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে দেখে এই ধরনের উল্টোপাল্টা কথা ভাবছেন। মা আর বাবা নিজেদেরকে শান্ত করে ঢুকেছিলেন নিজের বৌমার বাড়িতে। বৌমার সাথে কথা বলেছিলেন, বৌমাকে জিজ্ঞেস করেছিলেন যে ছেলের কোনো শত্রু ছিল কিনা। হাজবেন্ড ওয়াইফ দুজনেই খেয়াল করেছিলেন যে বৌমা যে কোনো ভাবে মা বাবাকে আশ্বস্ত করতে চাইছে যে একটা নর্মাল ডেথ হয়েছিল, ডাক্তারও তো হার্ট অ্যাটাক বলেছে, তাহলে আপনারা এই উল্টোপাল্টা চিন্তা করছেন কেন? আপনাদের ছেলের ব্যবহার খুব ভালো, সবার সাথে খুব মিষ্টি আচরণ করতো, তার তো কোনো শত্রুই নেই। মা আর বাবা কিন্তু মায়ের স্বপ্নের কথাটা বৌমাকে শোনায়নি। যোগেশ বত্রার বাবা 2 দিন নাতনি আর বৌমার সাথে থেকে বাড়ি ফিরে এসেছিলেন। তারপর তার ছেলের মারা যাওয়ার 2 মাস কাটেনি, হঠাৎ করে তিনি খবর পেয়েছিলেন যে তার বৌমা ছেলের সমস্ত সম্পত্তি, বিশেষ করে প্লাইউডের যে কোম্পানিটা, সেটা নিজের নামে ট্রান্সফার করেছে। ভদ্রলোকের অবাক লেগেছিল। তিনি ভেবেছিলেন যে ছেলের সম্পত্তি স্বাভাবিকভাবেই বৌমা পাবে, এটাই তো নর্মাল কথা, তাহলে নাম চেঞ্জ করার বা ট্রান্সফার করার দরকার পড়লো কেন? তার এবারে একটু একটু সন্দেহ হচ্ছিল বৌমার উপরে আর নিজের স্ত্রীর দেখা ওই স্বপ্নগুলোর উপরে। তিনি নিজের এরিয়ার মানে উত্তরাখণ্ডের উধমপুরের পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারটা জানিয়েছিলেন। তখন পুলিশ টিম বলেছিল যে এখানে নয়, আপনার ছেলের বাড়ি যেখানে সেখানকার পুলিশ স্টেশনে গিয়ে আপনি ব্যাপারটা জানান, সেখানে গিয়ে কমপ্লেন করুন, তাহলে কাজ হবে বা তদন্ত হবে। এবার মা আর বাবা দুজন চলে গেছিল নিজেদের ছেলের যে এরিয়া সেখানকার পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে বলেছিল যে তার ছেলের নর্মাল ডেথ হয়েছে বলে তাদের মনে হয় না, নিশ্চয় তাদের ছেলেকে কেউ মেরে ফেলেছে বলেই তাদের মনে হচ্ছে। তদন্ত করাতে চান তারা, এফআইআর করতে গেছিলেন। পুলিশ বলে যে আপনাদের সন্দেহ হচ্ছে, তবে আমরা তদন্ত তখনই করব যখন আপনি কোনো প্রমাণ দিতে পারবেন। আপনি আপনার ছেলের পোস্টমর্টম রিপোর্টটা দিন, রিপোর্টটা দেখলে যদি সন্দেহজনক কিছু থাকে তবে আমরা তদন্ত শুরু করব। ভদ্রলোক হতাশ হয়েছিলেন, কারণ পোস্টমর্টম তো হয়নি। নিয়ে যাওয়ার পরেই ডাক্তার বলেছিল হার্ট অ্যাটাক হয়েছে, মারা গেছে, পোস্টমর্টম করার কোনো সুযোগই হয়নি, কারণ মনেও হয়নি যে পোস্টমর্টমটা করা উচিত। দাহ সংস্কারও হয়ে গেছিল, বডিটাও নেই। তাহলে কিভাবে তিনি প্রমাণ করবেন যে তার ছেলের নর্মাল ডেথ নয়, কেউ তাকে মেরে ফেলেছে? এবার ভদ্রলোক অনেক ভাবনা চিন্তা করার পর একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির সাথে দেখা করেছিলেন। দেখা করে পুরো ব্যাপারটা জানিয়েছিলেন, কিছু টাকা দিয়ে ব্যাপারটাকে ঠিক করেছিলেন, কিছু অ্যাডভান্স দিয়েছিলেন। তারপরে প্রাইভেট এজেন্সিকে প্রথমে বলেছিলেন অন্য কারোর ওপর আমার সন্দেহ নেই, সন্দেহটা আমার বৌমা প্রিয়াঙ্কা বত্রার উপরে, তার উপর নজর রাখলেই আশা করি কিছু না কিছু জানতে পারা যাবে। সেই সঙ্গে তিনি সেই ডিটেকটিভ এজেন্সিকে এটাও বলেছেন যে 2016 সালে প্রথম দিকে তার ছেলে আর বৌমার একবার ঝগড়া হয়েছিল। বৌমা কাঁচের ফটো ফ্রেম দিয়ে ছেলেকে মেরেছিল, ছেলের হাতে খুব চোট লেগেছিল। সে ব্যাপারটা তিনি কিন্তু মনে রাখেননি, বা মনে রাখার মতো কোনো ব্যাপার বলে তার তখন মনে হয়নি, তবে এখন মনে হচ্ছে যে তার বৌমা কেন ওই রকম অ্যাগ্রেসিভ ভাবে তার ছেলের সাথে কয়েকদিন ধরে আচরণ করছিল, কারণ তার ছেলে আর বৌমার বিয়ের বয়স 18 বছর। তারা স্কুল জীবনের বন্ধু, স্কুল লাইফ থেকেই তাদের দুজনের মধ্যে প্রেম। তাদের নিজেদের পছন্দের বিয়ে। বিয়ের পরে ছেলে বউয়ের যে এরিয়া মানে হরিয়ানার যমুনানগর, সেখানে এসে বাড়ি কিনে থাকতে শুরু করেছিল। ছেলে আর বৌমা খুব সুখের জীবন। হঠাৎ করে ছেলে আর বৌমার মধ্যে
ঝামেলা হচ্ছিল কেন বা তিনি খবর পাচ্ছিলেন কেন এত বছর পরে, সেই জন্য তার ব্যাপারটা সন্দেহজনক বলে মনে হয়েছে। প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিরা নিজেদের কাজ শুরু করে। খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাদেরকে। কয়েকদিনের মধ্যেই 22 জুলাই 2016 মে মাসে কিন্তু হাজবেন্ড মারা গেছিল, তখনও 2 মাস হয়নি। সেই সময় সেই ভদ্রমহিলা প্রিয়াঙ্কা বাত্রা নিজের মেয়ে, 16 বছরের মেয়ে 22 বাত্রাকে সঙ্গে করে নিয়ে ট্রেনে কোথাও একটা যাচ্ছিল। প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির দুজন মানুষ, তারাও কিন্তু সেম ট্রেনে প্রিয়াঙ্কা বাত্রার সঙ্গে চণ্ডীগড় গিয়ে পৌঁছায়। চণ্ডীগড়ে সে একটা হোটেল রুম নিয়ে থাকতে শুরু করে। পাশের রুমেই আরো একজন ছেলেকেও থাকতে দেখা যায়। তারা দুজনে একসাথে একটা নাইট ক্লাবে গেছিল, সঙ্গে কিন্তু প্রিয়াঙ্কার মেয়েও গেছিল। তিনজন সারা রাত ধরে প্রচুর আনন্দ করে, প্রচুর ড্রিঙ্ক করে, খুব ভালোভাবে সময় কাটায়, পার্টি করে। কিন্তু যার হাজবেন্ডের মারা যাওয়ার মাত্র কিছুদিন হয়েছে, সেই মহিলা একটা অন্য লোকের সাথে এইভাবে এত খোলামেলা ভাবে এত আনন্দ করছে, সেটা ডিটেকটিভ এজেন্সির লোকজনেদের মনে হয়েছিল সন্দেহের ব্যাপার। সেই জন্য ডিটেকটিভ এজেন্সির লোকজনেরা প্রচুর ফটো তুলেছিল ওই নাইট ক্লাবে। এই ফটোগুলো এসে সুভাষ বাত্রাকে দেওয়া হয়েছিল। ডিটেকটিভ এজেন্সিরা যখন জানতে পারে যে ওই যে ছেলেটা, যে ওই মা মেয়ের সাথে আনন্দ করছিল, ছেলেটার নাম রোহিত কুমার, সাহারানপুরে তার বাড়ি, সে একটা জিমের ট্রেনার। সেই জিমে 2015 সাল থেকে প্রিয়াঙ্কা বাত্রা ট্রেনিং নিতে যান। মাঝে মাঝে ওই ছেলেটা তাদের বাড়িতে আসা যাওয়াও করে। তবে যে সময় থেকে যোগেশ বাত্রা মারা গেছে, তখন থেকে ওই ছেলেটা জিমে আর ট্রেনিং দিতে যায় না, অন্য কোথাও কোনো কাজও করে না, সে কাজ ছেড়ে দিয়েছে। আর সেই ছেলেটা এক সময় জিম তৈরি করার জন্য একটা লোন নিয়েছিল, লোনটা শোধ করতে পারেনি, এখনো সে প্রচুর দেনায় ডুবে আছে। কিন্তু কিছুদিন ধরে সে 22 লাখ টাকার গাড়ি নিয়ে রাস্তায় ঘুরে। ব্যাপারগুলো অদ্ভুত ছিল। কিছু পরে সেই ডিটেকটিভ এজেন্সি এই খবরটাও জোগাড় করে যে 22 লাখের ওই গাড়ি যোগেশ বাত্রার স্ত্রী প্রিয়াঙ্কা বাত্রা নিজের জিমের ট্রেনারকে জন্মদিনে গিফট করেছে। এই ব্যাপারটাও কিন্তু অস্বাভাবিক ছিল। কেউ নর্মাল কোনো পরিচিত জিম ট্রেনারকে কখনোই 22 লাখ টাকার একটা গাড়ি কিনে দিতে পারে না। এই সমস্ত ব্যাপারগুলোকে সুভাষ বাত্রাকে জানানো হয়। সুভাষ বাত্রা কিন্তু একটা একটা করে প্রমাণ জোগাড় করছিলেন। এবার প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি থেকে জোগাড় করা সমস্ত প্রমাণ নিয়ে ভদ্রলোক চলে গেছিলেন পুলিশ স্টেশনে। যমুনানগর পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারটা জানিয়েছিলেন, সেই ফটোগুলো দেখিয়েছিলেন, আর 22 লাখ টাকার গাড়ির ব্যাপারটাও বলেছিলেন। এবারও কিন্তু পুলিশ স্টেশন থেকে তাকে জানানো হয় যে আপনার ছেলের যে বৌমা, যে এখন বিধবা, তার সাথে তার জিম ট্রেনারের প্রেমের সম্পর্ক থাকতেই পারে, কিন্তু প্রেমের সম্পর্ক আছে মানে তারাই আপনার ছেলেকে মেরে ফেলেছে এমনটা প্রমাণ করবেন কিভাবে? এই ব্যাপারটা বললে আবারও সুভাষ বাত্রা মন খারাপ করে নিজের বাড়ি ফিরে এসেছিলেন। তিনি দেখেছিলেন যে পুলিশ স্টেশন থেকে কিন্তু কোনোভাবেই তিনি কাজটা করাতে পারবেন না হয়তো। তিনি কিন্তু চুপ করে শান্ত হয়ে বাড়িতে বসে পড়েননি। তিনি সোজা চলে গেছিলেন ডিআইজির কাছে। একবার গেলেই তো আর ডিআইজির সাথে দেখা হয়ে যায় না। 72 বছর বয়সে একজন বাবা বারবার গেছিলেন ডিআইজির সাথে দেখা করতে। একসময় ডিআইজি যখন শুনে যে একজন বৃদ্ধ মানুষ বারবার কোনো একটা কেসের ব্যাপারে আসছে দেখা করতে, তখন তিনি দেখা করেছিলেন। দেখা করে তিনি পুরো ব্যাপারটা এক বৃদ্ধ বাবার কাছে, মায়ের কাছে শুনেছিলেন। শোনার পরে তিনি একটা এসআইটি টিম গঠন করেছিলেন। করার পরে তিনি বলেছিলেন এই ব্যাপারটা তদন্ত করা দরকার আছে। প্রথমেই তদন্ত শুরু করতে গিয়ে পুলিশ বের করেছিল প্রিয়াঙ্কা বাত্রার কল ডিটেল। কল ডিটেলে যেটা দেখা গেছিল সেটা হচ্ছে প্রিয়াঙ্কা বাত্রা প্রত্যেক দিন নিজের জিম ট্রেনার রোহিত কুমারের সাথে লম্বা লম্বা সময় পর্যন্ত কথা বলে। মাঝে মধ্যে তারা কোথাও দুজন একসাথে ঘুরতেও যায়। রোহিত বাত্রা একটা জিম খুলতে চাইছিল, সেই জন্য তার প্রচুর লোন করতে হয়েছিল। সে দেনায় ডুবেছিল। এমন সময় তার জীবনে আগমন ঘটেছিল প্রিয়াঙ্কা বাত্রার। প্রিয়াঙ্কা বাত্রার সাথে তার নর্মাল কথাবার্তা আলাপের থেকে একটা গভীর প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। প্রিয়াঙ্কা বাত্রা রোহিতের সমস্ত খরচটা করত, সব দায়িত্ব ছিল তার উপরে।
শুধু তাই নয়, তাকে 22 লাখ টাকার গাড়িও কিনে দিয়েছিল। প্রত্যেক দিন তারা লম্বা লম্বা সময় পর্যন্ত কথাও বলতো। কল ডিটেলে দেখা গেছিল যে রাতে যোগেশ বাত্রা মারা গেছিল, দুজন পরস্পরের সাথে 42 বার কথা বলে। আরো একটা কথা বলে রাখি, 27 আর 28 মের মাঝখানের যে রাত 2016 সালে, সেই সময় জিম ট্রেনার রোহিত কুমারের ফোনের লোকেশন ছিল প্রিয়াঙ্কা বাত্রার বাড়িতে। এই পুরো ব্যাপারগুলো সন্দেহটা বাড়াচ্ছিল। এবার রোহিত কুমারকে অ্যারেস্ট করেছিল পুলিশ টিম। তখন যে ঘটনাটা জানতে পেরেছিল পুলিশ কঠোরভাবে জিজ্ঞাসাবাদের পর, সেটা হচ্ছে 2015 সালে ওজন বাড়ছিল প্রিয়াঙ্কার। বিয়ের 17 বছর পরে হাজবেন্ডকে বলে যে সে একটা বাড়ির কাছে জিম রয়েছে, সেটা জয়েন করতে চায়। হাজবেন্ড মেনে নিয়েছিল। তারপর থেকে সে জিমে যায়, ট্রেনিং করা শুরু করে। তার ওয়েট কিন্তু একটু একটু করে কমছিল। এদিকে তার হাজবেন্ড 2016 সালে একদিন নিজের ব্যবসার কাজে বাইরে গেছিল। তার নেক্সট ডে বিকেল বেলায় ফেরার কথা ছিল, কিন্তু হঠাৎ করে সে আর্লি মর্নিং ফিরে এসেছিল। ফিরে এসে যখন সে বাড়িতে ঢুকেছিল, সে রোহিতের বাইকটা সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। সে অবাক হয়েছিল যে এত ভোরবেলায় রোহিত এসেছে কেন তার বাড়িতে। বাড়ির ভেতরে যখন যায় রোহিতকে তাদের বেডরুম থেকে বেরোতে দেখেছিল, তখন সে বুঝতে পেরেছিল যে তার স্ত্রী আর রোহিতের মধ্যে কি ধরনের সম্পর্ক চলছে। তিনি তক্ষুনি রোহিতের সাথে একটা খারাপ আচরণ করেছিলেন, বলেছিলেন যে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও, আর কোনো দিন যেন তোমাকে আমার বাড়ির আশেপাশে বা আমার স্ত্রীর আশেপাশে না দেখতে পাই। এই ধরনের কথা বলে অপমান করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল যোগেশ। স্ত্রী কিন্তু স্বামীর পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়েছিল। প্রিয়াঙ্কা বাত্রার জিম যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রিয়াঙ্কা বাত্রার হাজবেন্ড তার কাছে ডিভোর্স নিতে চাইছিল। ডিভোর্স নিলে অনেকটা টাকা হাতছাড়া হয়ে যাবে, আর কম টাকায় জীবন ধারণ করাটা সে জানতো না। পুলিশ রোহিত আর প্রিয়াঙ্কা বাত্রার কল ডিটেল চেক করতে গিয়ে দেখেছিল প্রিয়াঙ্কা বাত্রার ফোনে রাত্রেবেলায় 11টার সময় একটা কল এসেছিল তার মেয়ের নাম্বার থেকে। মেয়ে দেরাদুন থেকে ছুটিতে বাড়ি এসেছে, সে বাড়ির উপর তলাতেই থাকছে। তাহলে সে রাত্রেবেলায় 11টার সময় হঠাৎ মাকে কল করলো কেন? অন্যদিকে রোহিতের ফোনে আরো একটা বিশেষ ব্যাপার পুলিশ টিম লক্ষ্য করে, সেটা ছিল শুধু একটা রাতের জন্য একটা নতুন সিম তার ফোনে লাগানো হয়েছিল। রাত কেটে গেলে, যে রাতে মারা গেছিল যোগেশ, সেই রাতটা কেটে যাওয়ার পর সেই সিমটাকে নষ্ট করে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু সিমটা রোহিতের ফোনে লাগানো হয়েছিল, আজকাল ভীষণ উন্নত টেকনোলজি, তার সাহায্যে ব্যাপারটা বুঝতে পেরেছিল পুলিশ। তারপর আরো কড়াভাবে জিজ্ঞাসাবাদ হয়েছিল সবার। শুধু রোহিত আর প্রিয়াঙ্কার জিজ্ঞাসাবাদ নয়, এবারে কিন্তু প্রিয়াঙ্কা আর যোগেশের যে 16 বছর বয়সী মেয়ে, যে ছুটিতে এসেছিল দেরাদুন থেকে, তারও জিজ্ঞাসাবাদ হয়। পুরো জিজ্ঞাসাবাদের পরে যে ব্যাপারটা পুলিশ জানতে পেরেছে, সেটা হচ্ছে কোনোভাবেই প্রিয়াঙ্কা যোগেশের কাছে ডিভোর্স নেবে না। তার সম্পত্তিটা দরকার, অন্যদিকে রোহিতকেও সে ছাড়তে পারবে না। এই অবস্থায় তারা ঠিক করে যে যোগেশকে রাস্তা থেকে সরাতে হবে। সরাবার জন্য একটা প্ল্যানটা করেছিল রোহিত আর প্রিয়াঙ্কা, সেটাতে কিন্তু সঙ্গ দিয়েছিল তাদের মেয়ে। এবার রোহিতের দুজন বন্ধু সাহারানপুরে থাকে, একজনের নাম মনীষ, অন্যজনের নাম রাধেশ্যাম। রাধেশ্যাম সেখানকার একটা হসপিটালের কর্মী। তাকে বলা হয় যে তোমাদের দুজনকে 10-10 করে 20 লাখ টাকা দেব, তুমি হসপিটাল থেকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন নিয়ে এসো। রাধেশ্যাম আর মনীষ ঠিক ডেটে, যেদিন এই মার্ডারটা হয়েছিল, সেদিন তারা সাহারানপুর থেকে ট্রেনে করে চলে এসেছিল হরিয়ানা। হরিয়ানার যমুনানগরের বাড়ি থেকে নিজে গাড়ি চালিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে যোগেশকে বলেছিল তুমি ডিনার করে ঘুমিয়ে পড়ো। মা আর মেয়ে বলেছিল কোথাও একটা লং ড্রাইভে যাচ্ছে তারা। তারা কিন্তু লং ড্রাইভে যায়নি, তারা স্টেশনে গেছিল মার্ডারার দুটোকে, সেই সুপারি কিলার দুটোকে নিয়ে আসতে, যারা সাহারানপুর থেকে আসছিল। তাদের দুজনকে গাড়িতে তোলা হয়, সেই সঙ্গে গাড়িতে তোলা হয়েছিল রোহিত, যে মাঝ রাস্তায় তাদের ওয়েট করছিল। একসাথে 5 জন এসে বাড়িতে ঢুকেছিল। ততক্ষণে ঘুমিয়ে পড়েছে যোগেশ। সারাদিন খাটাখাটুনির পর, ব্যস্ত থাকার পর রাত্রে কিন্তু সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, এটা প্রিয়াঙ্কার জানা ছিল। মেয়ে
উপরের তলায় চলে যায় নিজের রুমে। মেয়েকে বলে দেওয়া হয়েছিল যে আশেপাশের চারিদিকটা লক্ষ্য রাখতে, কেউ তাদের বাড়িতে আসছে কিনা বা কোনো অসুবিধা হতে পারে কিনা, এগুলো সে কিন্তু ওপরে বসে লক্ষ্য রাখছিল। অন্যদিকে মা আর তার 3জন সঙ্গী রুমের ভেতর ঢোকে। রাধেশ্যাম যে ইঞ্জেকশন দিতে জানতো, সে অজ্ঞান হওয়ার ওই ইঞ্জেকশন দিচ্ছিল যোগেশকে। যোগেশের ঘুম ভেঙে যায়। এবার সে ঝামেলা শুরু করে, বিরোধিতা শুরু করে, ধস্তাধস্তি শুরু হয়। এই অবস্থায় ইঞ্জেকশনের সূচ ভেঙে তার গায়েই থেকে যায়, ইঞ্জেকশনটা দেওয়া হয় না। ততক্ষণে বাকিরা দেখে যদি প্ল্যান সফল না হয়, ভদ্রলোক সবাইকে চিনেও ফেলেছে, তখন জোর করে কেউ হাত কেউ পা ধরে বালিশ চাপা দিয়ে মুখে শ্বাস রোধ করে তাকে মেরে ফেলা হয়। 3জন এই ঘটনা ঘটিয়ে যে যার চলে গেছিল, যে যার নিজের বাড়ি চলে গেছে। যারা 2জন সাহারানপুর থেকে এসেছিল তারা তো সাহারানপুরের ট্রেন ধরে নিয়েছিল। মা আর মেয়ে সারা রাত ধরে খুব ভালোভাবে ঘর বাড়ি পরিষ্কার করেছিল। পরিষ্কার করার পর সকাল হওয়ার অপেক্ষা করেছিল। সকাল 6টা বাজলে প্রিয়াঙ্কা বাত্রা নিজের বাবা ডক্টর চাওলাকে কল করেছিল। তারপরে কি কি ঘটনা ঘটেছিল সেটা কিন্তু আমি আগেই বলেছি। হসপিটালে যখন ডক্টর বাত্রা নিজের জামাইকে নিয়ে গেছিলেন, তখন যেহেতু হসপিটালের সব লোকজন, সব ডাক্তার, অন্যান্য কর্মী সবাই তাকে চেনে, সেই জন্য সন্দেহের কোনো ব্যাপার ছিল না। এমনকি পোস্টমর্টমও হয়নি। খুব ভালোভাবেই সমস্ত ব্যাপারটা প্ল্যান মোতাবেক হয়ে গেছিল। কিন্তু মায়ের স্বপ্ন দেখা আর বাবা কিন্তু 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 মৃত যোগেশ বাত্রার মায়ের বারবার ছেলেকে স্বপ্নে দেখা, আর বাবা সেই স্বপ্নের ওপর বিশ্বাস করে পুলিশের কাছে চলে যাওয়া বারবার, এই ঘটনাটা সব্বার সামনে এসেছিল। বর্তমানে 4জন আততায়ী জেলেই রয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাদের লোয়ার কোর্ট থেকে। অন্যদিকে 16 বছরের ওই মেয়ে যে নিজের বাবাকে মার্ডার করাতে মায়ের আর মায়ের সঙ্গীদের সঙ্গ দিয়েছিল, তাকে 3 বছর সংশোধনাগারে রাখা হয়। বর্তমানে সে বহাল তবিয়েতে নিজের বাবার সমস্ত সম্পত্তি ইউজ করছে, বাবার তৈরি ওই বাড়িতে আছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।